বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ওই সময় 98-99 থেকে 2000-2001 সালের মধ্যে যে ব্যাটারি রপ্তানি, এটা প্রায় 2.5 গুণ বৃদ্ধি পেয়ে $1.3 মিলিয়ন উন্নীত হয়। অনেক বাড়ছে, কিন্তু ওই অর্থে ভারতে বাংলাদেশের যে মোট রপ্তানি সেইটার 1000 ভাগের 2 ভাগও না, কিন্তু এটা বাংলাদেশের এই সামান্য রপ্তানির উপরে ভারত 2001 সালে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে। তো 2001 থেকে 2002 সালে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ব্যাটারি রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। তো এই সিদ্ধান্ত কে নিয়েছিল? ইন্ডিয়ায় শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় ওই দেশের, মানে ইন্ডিয়ার অ্যান্টি ডাম্পিং মহাপরিচালকের দপ্তর, ডিরেক্টর জেনারেল অফ অ্যান্টি ডাম্পিং, মানে ডিজিএডির সুপারিশ অনুসারে। তো ডিজিএডি এটা কেন করছিল? কারণ ইন্ডিয়ার 2টা ব্যাটারি কোম্পানি অভিযোগ জমা দিচ্ছিল। তো ডিজিএডি একটা অনুসন্ধান চালায়। এই অনুসন্ধানের আলোকে ডিজিএডি এই সিদ্ধান্ত উপনীত হয় যে বাংলাদেশ থেকে ব্যাটারি ইন্ডিয়াতে ডাম্প করা হচ্ছে। এর ফলশ্রুতিতে ভারত বাংলাদেশের ব্যাটারি রপ্তানির উপরে 131% অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে। ওই সময় আমি তো কইছি আগে যে বাংলাদেশের প্রধান ব্যাটারি রপ্তানিকারক প্রতিষ্ঠান ছিল রহিম আফরোজ। তারা ভারতের এই সিদ্ধান্তকে অযৌক্তিক মনে করে পরবর্তীতে ভারতের হাইকোর্টে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের বিরুদ্ধে যুক্তি প্রমাণ দিয়ে আপিল করে। কিন্তু তাদের আপিল এই 2 জায়গাতে প্রত্যাখ্যান করা হয়। হ্যাঁ, করাই হবে, তো তারা তো নিজেরটা বেশি বোঝে, ভালো বোঝে। তো এর মধ্যে 2001 সালের অক্টোবরে বিএনপি সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করে। নতুন সরকার ক্ষমতা গ্রহণের সাথে সাথে এই বিষয়টা ইন্ডিয়ার কাছে উত্থাপন করা হয়, কিন্তু ইন্ডিয়া এটা কানে নেয় না। ভারতের বাণিজ্য মন্ত্রী অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার করতে অস্বীকৃতি জানায়। তখন বেগম জিয়া সামনে 2টা পথ খোলা ছিল। একটা হচ্ছে ভারতের অ্যান্টি ডাম্পিং শুল্ক মেনে নিয়ে চুপ করে থাকা, আর 2 নম্বর পথ হচ্ছে বিষয়টা নিয়ে WTO ডিসপিউট সেটেলমেন্ট প্রক্রিয়ায় একটা কেস করে দেওয়া। প্রথম পথটা, মানে ইন্ডিয়ার এই অন্যায্য পদক্ষেপ মেনে নেওয়াটা ছিল খুব সহজ। এতে ইন্ডিয়া খুশি থাকতো, তাই না? বেগম জিয়ার উপরে বিলা হইতো না, বিএনপির উপরে বিলা হইতো না। কিন্তু বেগম জিয়া কি করছিল?